জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি, কিন্তু দর্শক আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস। দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 4-এ। আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে ভিন্ন পর্ষা ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও কিন্তু তার ব্যত্যয় করছে না। আজকের এই আয়োজনটিতে কিন্তু যুক্ত হতে পারবেন আপনিও ভিন্নভাবে, অর্থাৎ আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেখানে আপনি যে কোনো ধরনের মন্তব্য এবং প্রশ্ন কিন্তু জানতে চাইতেই পারেন আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের কাছে। আমি আপনার হয়ে সেই প্রশ্ন এবং মন্তব্য কিন্তু জানতে চাইবো আমাদের সাথে যুক্ত হওয়া অতিথিদের কাছে। ফলে দেরি না করে ঝটপট লিখতে থাকুন। কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে যে কার কাছে লিখবেন, কি লিখবেন এবং কেন লিখবেন, তাই তো? আজকে আমাদের সাথে দুর্দান্ত কিছু মানুষ যুক্ত রয়েছেন যারা আসলে ইন পার্সন এবং ভার্চুয়ালি দুইভাবেই আসলে যুক্ত থাকবেন, এবং তাদের সাথে আপনাদের সাথে এই মুহূর্তে পরিচয়টা করিয়ে দিতে চাই। এবং আমি খুবই এক্সাইটেড যে তারা আমাদেরকে আজকে সময় দিয়েছেন, এবং আমার অনেক পছন্দের মানুষ এখানে রয়েছে। দেশ থেকে, দেশের বাইরে থেকে সবাই একসাথে যুক্ত হচ্ছে, এবং সেই যে একটা ব্যাপার, মানে শেকরের বাইরে, বাংলাদেশটাই তো আমাদের একটা শেকর, সেই শেকরের বাইরে যারা আছে তাদেরকেও শেকরের মাধ্যমে কিভাবে আমরা একত্রিত করতে পারি, সেটার কারণেই কিন্তু ইন পার্সন এবং ভার্চুয়ালি আমরা কয়েকজনকে যুক্ত করেছি। সেই যে জায়গায়, অর্থাৎ আমাদের সারথীরা যারা রয়েছেন, আমি আসলে আগে ইন পার্সন যাই, পরে আমি আসলে শেকরের টানে এখান থেকে, ঠিক বাংলাদেশ থেকে কয়েক হাজার মাইল দূরে যারা রয়েছেন, কিংবা কয়েক মাইল দূরে যারা রয়েছেন, তাদেরকে কিভাবে কানেক্ট করবো সেটিও আপনাদেরকে জানাচ্ছি। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমার খুব পছন্দের একজন মানুষ, সরকার রৌনক রিপন, অভিনেতা ও পরিচালক। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। ভালো আছেন রিপন ভাই? ভালো আছি। আপনাকে পেয়েই ভালো লাগে। আপনি একটু ভিলেনের মতো বলেন না যে ভালো আছি। এটা শুনতেও ভালো লাগে। আমি আরেকজনের সাথে একটু, দর্শক, আজকে উনি আমাদেরকে প্রথমবারের মতো এখানে সময় দিয়েছেন। অনেক গুণী মানুষ, গুণী পরিচালক, আমাদের অনেক পছন্দের মানুষ, চলচ্চিত্র নির্মাতা ও লেখক প্রসূন রহমান। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ, অবশ্যই। আপনাকে আজকে এখানে ডেকেছি, আপনি আমাকে সুন্দর করে শিখিয়ে দিবেন কেন এবং কিভাবে এত দুর্দান্ত রকমভাবে কথা বলা যায়। আমি আজকে আপনার কাছ থেকে শিখবো। আমি তো কথা বলা শুরু করিনি বোধহয় এখনো। না, কিন্তু আমি জানি আপনি খুব দুর্দান্ত এবং এত সুন্দরভাবে কথা বলেন। এবং সেই কথা বলার প্রয়াসে আমাদের সাথে কয়েক হাজার মাইল থেকে যিনি যুক্ত রয়েছেন, যার শেকড়টা মূলত এখানে, কিন্তু আমি যাকে মিস করি, FS নাইম, আমাদের ভাই, অভিনেতা এবং গুণী মানুষ। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন নাইম ভাই? জি, আসসালামু আলাইকুম রেজা ভাই, এবং সেই সাথে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আসলে কি বলবো, রেজা ভাইয়ের আমি অনেক বড় একটা ভক্ত। কারণ হচ্ছে রেজা ভাই নিজে যেভাবে গুছিয়ে কথা বলেন, আগেও স্টুডিওতে অনেকবার গল্প হয়েছে রেজা ভাইয়ের সাথে। রেজা ভাই যেভাবে বলে আর ইউ ফেমাস, এমন একটি সুন্দর করে উনি ছুড়ে দেন এই লাইনটি, তখন না যিনি ফেমাস উনিও ঘাবড়ে যান যে কি বলা উচিত। আবার যিনি ফেমাস হতে চলেছেন তিনিও ঘাবড়ে যান যে কি বলা উচিত। তো এখানেই আসলে একজন বক্তার অনেক বড় একটি সার্থকতা, যে সে আসলে সঠিকভাবে তার কথাটা উপস্থাপন করবে। যেমনটি আপনি বললেন প্রসূন রহমানের কথা, তো সরকারি পণের কথা, এবং যারাই আছে, ইভা হয়তো এখানে আছেন, কিংবা আরো অনেকে জয়েন করবেন। তো আমি মনে করি যে রেজা ভাই, আপনি যেভাবে কথা বলেন, যেভাবে উপস্থাপন করেন, আমি সেটার অনেক বড় ভক্ত, এবং আশা করছি আপনার থেকেও কিছুটা শিখে হয়তো কোনোদিন সুন্দর করে কথা বলতে পারবো। নাইম ভাই, দুইটা কথা। প্রথম কথা হচ্ছে যে আমি মোটেই আমার সাথে যুক্ত হওয়া সারথীদের কাউকে ঘাবড়াই দিতে চাই না। অবশ্যই যারা আসেন সম্মানিত মানুষ, এবং তাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আবার অনেক অভিমান জমে গেছে আপনার উপরে। আপনি অনেকদিন নাই, অনেকদিন পাচ্ছি না। অভিমানের ইংরেজি কি নাইম ভাই? খুব ভালো প্রশ্ন। কিছুই না, বিষয়টা হচ্ছে যে আমাদের শেকড় চলচ্চিত্র, এটা তো আসলে নর্থ আমেরিকার সহকারে বিভিন্ন জায়গায় আসলে আস্তে আস্তে রিলিজ পাচ্ছে। তো সেই জায়গাগুলোতে তো প্রতিনিধি হয়ে কাউকে না কাউকে থাকতে হবে।
সেই কারণেই খানিকটা সময় থাকা এবং বেশ কিছু জায়গায় আমাদের শেকড়ের প্রদর্শনী হবে, যেটা হয়তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি, কিংবা যার যার জায়গায় জানা হবে। তো সেই জায়গায় যেন আমি উপস্থিত থাকতে পারি, সেই জন্য সেই চেষ্টাই চলছে, সেই জন্যই থাকা। নিশ্চয়ই নাইম ভাই, আমি আসলে আপনার কাছ থেকে আরো অনেক কথা শুনবো এবং অনেক বিষয় জানতে চাইবো। সেই যে একটা শেকড় আপনার এখানে রয়ে গেছে 56,000 বর্গমাইলের এই বাংলাদেশে, সেই শেকড়টা নিয়ে আপনার ভাবনা কি এবং শেকড় নিয়ে আসলে কেন কথা বলবো এবং আমি কেন বারবার শেকড় নিয়ে কথা বলছি সেটি নিয়ে আমি আসছি। আরো অনেকগুলো প্রশ্ন আপনার সাথে যুক্ত রয়েছে, সেটি আমি সেখানে অর্থাৎ ভার্চুয়ালি কয়েক মাইল দূরে যিনি আমাদের সাথে আছেন আমি তাকে একটু যুক্ত করতে চাই। আমাদের সাথে যুক্ত রয়েছেন আয়শা খান, অভিনেত্রী। স্বাগত আপনাকে আমাদের আর ইউ ফেমাসের আয়োজনে। আপনাকে আমরা মিস করছি এবং সেটা দারুণভাবে। আসসালামু আলাইকুম রেজা ভাইয়া, আমিও সবাইকে মিস করছি এবং একই সাথে ক্ষমা প্রার্থী, কারণ আমি শুটিং এ গতকাল থেকে আবার শুরু করেছি আমার নাটকের শুটিং, এবং আজকে খুব বাজে ভাবে একটা রাশের মধ্যে আমরা যাচ্ছি, সেটার জন্য আসলে আমার যমুনা টিভি পর্যন্ত আসা সম্ভব হয়নি। কিন্তু খুব ভালো লাগছে যে ভার্চুয়ালি হলেও আমি আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরেছি এবং আমার টিমকে দেখতে পাচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই আয়শা, এবং আপনাকে তো মিস করছি। আপনার কি শাস্তি হওয়া উচিত কোনো ধরনের, এই যে আপনি আমাদেরকে মিস করছেন বলছেন কিন্তু আপনাকে পেলে ভালো লাগতো স্টুডিওতে? আচ্ছা, সেই শাস্তি ঠিক আছে, এটা এটা আমি আপনাকে এখনই টেক্সট করে জানিয়ে দিচ্ছি যে শাস্তি আপনি আমাকে কোথায় কিভাবে দিতে পারেন। শাস্তি হচ্ছে একটাই, সেটি হচ্ছে যে শেকড়ের সাথে থাকতে হবে, শেকড়কে দেখতে হবে এবং শেকড়কে নিয়ে নতুন নতুন তথ্য সেগুলো সোশ্যাল মিডিয়াতে জানাতে হবে। সেটা করতে পারলেই হবে। ঠিক আছে, আপনি থাকুন। আমরা অবশ্যই। এবং আমরা সেই যে প্রয়াসে শেকড়ের সাথে থাকা মানুষ যারা রয়েছে তাদেরকে এক এক করে পরিচয় করে দিচ্ছিলাম। দর্শক, এই মুহূর্তে আমি আরও একজনকে পরিচয় করিয়ে দিতে চাই। ফাতেমাতুজ্জোহরা ইভা, মডেল ও অভিনেত্রী। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। ধন্যবাদ। ভালো আছেন নিশ্চয়ই? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ইভা, আমি আপনাকে দিয়ে প্রশ্নটা শুরু করতে চাই। আপনি একদম শেষ মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমার একটা ছোট প্রশ্ন, খুবই সহজ সাবলীল একটা প্রশ্ন। আর ইউ ফেমাস? এটা কি আমাকে দিয়ে শুরু হচ্ছে? Exactly. আপনি কি আপনার এই ফেমাস শব্দটির সেই প্রতীকী অর্থ আগে বলবেন? প্রতীকী অর্থ কিছু না। একটু আগে নাইম ভাই ছিলেন, নাইম ভাই বললেন, উনি আমাকে বলেছেন আমি আমার অতিথিদের অনেক সময় ঘাবড়ে দেই। ব্যাপারটা এরকম না। আমি আসলে সহজভাবে বলতে চাই, একটা কথা আমি সহজভাবে বিশ্বাস করি যে আমরা এই পৃথিবীতে একটা সময় থাকবো না, আমাদের শুধু কাজগুলো থাকবে। ফলে যারা আপনারা অনেক বেশি শ্রম নিয়ে, অনেক বেশি মেধা নিয়ে এবং অনেক বেশি সময় নিয়ে আপনাদের কাজটা ঠিকঠাকভাবে করে যাচ্ছেন, তাদেরকে বারবার একটু প্রশ্ন করা, হ্যালো ভাই, আপনি কি আপনার কাজটা ঠিকভাবে করছেন? সো এটা আসলে ডিরেক্টলি এইভাবে বলা যায় না, এটা একটা ব্যাপারটা শোভনীয় না। সো এই জন্য আমরা একটু একটা রূপক অর্থে একটা মেটাফোর দিয়ে বলি, আর ইউ ফেমাস? রূপক অর্থে যদি আমি বলি, হ্যাঁ আমি ফেমাস, কাজটা করে যাচ্ছি, কাজটাই করছি। ওকে, চোস, কাজটাই করা দরকার। রণকৃপন ভাই, আর ইউ ফেমাস? তৃতীয়বার আর ইউ ফেমাসে। এর আগেও আমি 3বার এসেছি আমার বিভিন্ন কাজ নিয়ে। আর এরকম একটা দারুণ কাজের সাথে সম্পৃক্ত হতে পেরেছি শেকড়, এবং সেটা নিয়ে ভূয়সী প্রশংসা বিভিন্ন জায়গায় আমাদের কাজ নিয়ে, আমাদের সবার অভিনয় নিয়ে হচ্ছে, এবং আমার চরিত্র এবং আমাদের যে যারা আমরা কাজ করেছি তাদের সবাইকে নিয়ে, প্রসন্দার গল্প বলা নিয়ে, তার নির্মাণ নিয়ে, এবং এই দুজন মানুষের মাঝখানে এখন, এবং সাথে আহমেদ রেজা, যাকে আমি ভীষণ রকম পছন্দ করি শুরু থেকেই। যেহেতু আবার আর ইউ ফেমাসে একটা ডাক পড়েছে, আজকে ফেমাস না ভেবে কোনো কারণ নেই। ইউ আর ফেমাস, অফ কোর্স। কাজ দিয়ে আমাদের কাজটাই তো আমাদেরকে আসলে ফেমাস বানিয়ে দেয় দর্শকদের কাছে। নিশ্চয়ই। প্রশ্ন ভাই, আর ইউ ফেমাস? শিল্প সাহিত্যের মানুষদের নিয়ে একটা কথা প্রচলিত আছে এরকম, যে নাসির আলী মামুন যদি কারো ছবি তোলে তাহলে উনি ফেমাস। আর একটা হচ্ছে ইদানিং শুনছি যে আর ইউ ফেমাস অনুষ্ঠানে আহমেদ রেজার উপস্থাপনায় যদি কেউ অতিথি হিসেবে আসতে পারে তারপর থেকে সে ফেমাস হবে। আমি ফেমাস হব বলে আশা করছি। আপনি এমনিতেই ফেমাস প্রশ্ন ভাই, আপনি এমনিতেই ফেমাস। আমি একটু এফএস নাইম আপনাকে আরেকবার একটু যুক্ত করতে চাই। আমি একটা প্রশ্ন ছিলাম, বিশেষ করে যে অভিমানের ইংরেজি কি সেটা তো জানাবেনই, এইটা বাদ দিয়ে আমি আসলে জানতে চাই যে শেকড়টা রয়েছে এখানে, সেটি আপনি আসলে মিস করছেন কিনা।
আমি দুইটা বিষয়ে আরেকটা একটু যুক্ত করতে চাই। সম্প্রতি আপনার সোশ্যাল মিডিয়াতে দেখলাম আপনি আর্জেন্টিনার বেশ খেলা দেখছেন এবং উপভোগ করছেন এবং দুর্দান্ত রকমের। সেই সময় বাংলাদেশ নামক যে শেকড়ের কথা আছে আপনার মনের মধ্যে প্রচলিতভাবে এবং স্থায়ীভাবে, সেটি সেই সময় আপনি সেই বাংলাদেশ নামক শেকড়টিকে মিস করছিলেন কিনা? প্রথমত হচ্ছে যে শেকড় মিস করে না, শেকড়েই তো আসলে জীবন যাপন করা। তো আচ্ছা। সেটা মিসেরও আরো অনেক ঊর্ধ্বে। ওকে। কারণ হচ্ছে যে আপনার পরিচয় কি বলতে গেলেই তো আপনাকে আসলে বলতে হবে আপনার শেকড় কি। তো সেখানে আসলে মিস করার কোনো সুযোগ নেই। আপনার অস্তিত্বই আপনার শেকড়, আমার অস্তিত্বই আমার শেকড়। আর এখন হচ্ছে যেহেতু খেলা দেখার কথা, আমি আসলে জার্মানির ফ্যান, নাদিয়া হচ্ছে অনেক বেশি আর্জেন্টিনার ফ্যান। কিন্তু যেহেতু আমরা কাছাকাছি শহরে ছিলাম, তখন মনে হচ্ছে যে এই খেলাটা একটি ওয়ার্ল্ড কাপ দেখার সুযোগ আসলে হাতছাড়া করতে চাই না। আর সেটার জন্য অনেক ধন্যবাদ জানাতে চাই নাদিয়ার বোন নন্দিতাকে। কারণ আমি তো আসলে খুব একটা সোশ্যাল মিডিয়া কিংবা অনলাইন বিষয়গুলো বুঝি না। ওরা যেন কিভাবে টিকিট আসলে অ্যারেঞ্জ করেছে। করার পরে যখন জানতে পারলাম যে টিকিটটা পাওয়া গেছে, তখন বললো যে না, এটা আসলে মিস করা ঠিক হবে না। রাইট। আর হ্যাঁ, একটা জিনিস যেটা সেটার সাথে আপনি যেটা করেছেন যে সেই মুহূর্তে খেলা দেখতে যে আসলে শেকড়কে মিস করেছে কিনা, আমি তো বিশ্বাস করি কোনো একদিন বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, এবং নিশ্চয়ই। আমরা সবাই দেখবো। যেটা বলেনি ও, আমেরিকাতে এই অনুভূতিটা কিভাবে প্রকাশ করা হয়, যদি নাইম শেয়ার করে আমাদের সঙ্গে। আপনার কাছে একটা প্রশ্ন ছিল নাইম ভাই? জি হ্যাঁ, সরি, প্রশ্নটা যদি আবার একটু করতেন, আমি মানে জি, প্রশ্ন ভাই প্রশ্নটি করছেন। আমাদের ছবিতে তো মেয়েটা আপনাকে প্রশ্ন করে, বাবা হোয়াট ইজ দ্য মিনিং অফ অভিমান। তো একটা হচ্ছে যে আমরা জানি বাংলায় আসলে অভিমানের কোনো ইংরেজি শব্দ নাই। আপনি নিজের মুখেই সেটা বলছেন, ব্যাখ্যা করছেন, সেটা তো লেখা সংলাপ ছিল। আমেরিকাতে কি কোনো কাছাকাছি শব্দ পেয়েছেন? না, কাছাকাছি মানে, অনুভূতি? প্রথমত আমি মনে করি, আমি বিশ্বাস করি যেই অনুভূতি বাংলায় প্রকাশ করা যায় না, সেটা আসলে আর কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব। আমেরিকাতে কি এই অভিমান বলে কোনো ব্যাপার আছে, ইমোশন আছে, আছে? ও, আছে। ও, আছে, তবে ওটা এখানকার সংস্কৃতি অনুযায়ী। এক্স্যাক্টলি। প্রত্যেকটা দেশের নিজস্ব কিছু সংস্কৃতি থাকে, নিজস্ব কিছু আচার আচরণ থাকে, সেটার মতো করে আছে। নিশ্চয়ই, কিন্তু ইমোশন কিংবা আবেগের মনে হয় কোনো না বাউন্ডারি থাকে না, এবং সেটি ইউএসএ যেমন হয়তো প্রকাশের ধরনটা একটা সময় এক এক রকম, কিন্তু সেটাই বলছি আমি। এক্স্যাক্টলি যে এখানকার নিজস্ব যে প্রক্রিয়া কিংবা নিজস্ব যে অনুভূতি প্রকাশ আছে, ঠিক তেমন ভাবেই আছে। একদম। এবং সেই যে আবেগ এবং অনুভূতির প্রকাশ, সেই আবেগ এবং অনুভূতির প্রকাশ আমরা দেখেছি আয়েশা খানের সোশ্যাল মিডিয়া পেজে। অনেক অগণিত দর্শককে পাশে রেখে আয়েশা খান খুব বড় স্ক্রিনে তাকিয়ে আছে এবং সেখানে দেখছে তার শেকড়কে। আয়েশা খান, সেই শেকড়টা আসলে কি? এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি যে শেকড় শেকড়। এফএস নাইম সেই সুদূর আমেরিকা থেকে বলছে, আমরা এখানে বসে বলছি, অভিমানে ইংরেজি জিজ্ঞেস করেছি, এবং সবশেষ আপনাকে যে প্রশ্নটি আমি করলাম যে আবেগ এবং অনুভূতি প্রকাশ করেছেন আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে, এবং দুর্দান্তভাবে পাশে বিশাল অঙ্কের দর্শক এবং আপনি বড় স্ক্রিনে তাকিয়ে আছেন, এবং আমি দেখছিলাম মুগ্ধ হয়ে আপনি দেখছেন সিনেমা এবং দর্শক। আমার তো এই অনুভূতিটা আসলে জীবনে প্রথম, যে এতগুলো মানুষকে আমরা প্রিমিয়ার শোতে একসাথে পেয়েছি। এবং আমরা হ্যাঁ, পুরো টিম ছিল না, নাইম ভাই আমাদের থেকে দূরে ছিলেন সেদিন, ইভাপও আমাদের সাথে জয়েন করতে পারেনি সেদিন, কিন্তু টিমের যতগুলো মানুষ আমরা ছিলাম সেদিন আমরা সবাই একত্রিত হয়েছিলাম। এবং আমাদের ভীষণ ভালো লাগছিল যে আমরা দর্শক প্রতিক্রিয়াটা ওই মুহূর্তে দেখতে পাচ্ছি। কিছু কিছু সিনে তারা আমাদের বিভিন্ন চরিত্রের সাথে আবেগ আপ্লুত হয়েছেন, তারা হেসেছেন, কখনো তারা কেঁদেছেন, কখনো কখনো তাদের হৃদয়কে স্পর্শ করেছে আমাদের যে বার্তাগুলো ছিল, সেই বার্তাগুলো। এই সবকিছু মিলিয়ে আসলে শেকড়ের সাথে আমার যাত্রাটা এখন পর্যন্ত খুব ভালো। বাট আই এম লুকিং ফরওয়ার্ড টু ফ্রাইডে, কারণ ফ্রাইডেতে খুবই বিশেষ একটা দিন আমাদের পুরো শেকড় টিমের জন্য। সেটার নিউজটা হয়তো বা আড্ডায় প্রসূন ভাইয়া বলে জানিয়ে দিবেন আপনাদেরকে, আর দর্শকরা জানতে পারবেন আমাদের সোশ্যাল মিডিয়ার থেকে ভেরি সুন।
নিশ্চয়ই নিশ্চয়ই। প্রশ্ন আপনার কাছে একটু ফিরতে চাই, আমরা যদি শেখরের গল্পটা একটু বলতে চাই, পুরো গল্প বলার দরকার নাই। হ্যাঁ, আমার দিক থেকে গল্প বলার কোনো সমস্যা না, নেই, না, কারণ আমরাও যেহেতু শোনাতে চাই না। সাসপেন্স থ্রিলার না, আচ্ছা। জীবনের গল্প, পরিবারের গল্প, একটা পরিবারের আবহে, এটা দেশের গল্প, একটা দেশের গল্প, এবং দেশ তো বটেই, এবং সেখানে প্রবাসের একটা ফিলও পাওয়া যায়। নাইম ভাই আছেন, আমি জানি উনি খুব সুদূরে থাকলেও দেশটাকে মিস করার অনন্য একটা মাধ্যম আছে ওনার হৃদস্পন্দনে, ওটা টুকটুক টুকটুক করে বাজে, এই বাংলাদেশ বাংলাদেশ, লাল সবুজ লাল সবুজ ব্যাপারটা। হ্যাঁ, সো এইটা আমি কেন বলছি, আমি যখন আপনাদের সাথে কথা বলছিলাম এই শেকড় নিয়ে, আমি এই আয়োজনটা করার আগে আমার খুব একটা ঘটনা মনে পড়ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে অল্প কয়েকদিন আগে সৌদি আরবে আমাদের প্রবাসী কয়েকজন ভাই নিহত হলেন, 16 জন, যারা আসলে অনেক কষ্ট করে দেশের জন্য কাজ করে যান এবং দেশের রেমিটেন্স পাঠান। আমার ব্যাপারটা এত হৃদয় বিদারক লাগছিল, আমি হঠাৎ যখন শেখরের কথা বলা হলো এবং এই আয়োজন নিয়ে কাজ করব, আমার বারংবার এই মানুষগুলোর কথা মনে পড়ছিল। আপনার গল্পটা আসলে কি, এই মানুষগুলোর এই একটা অনুভূতির ব্যাখ্যা, সেটা বিভিন্নভাবে, সেটা আসলে কি? হ্যাঁ, আমরা যখন শেকড় থেকে দূরে যাই, মানুষের শেকড় আসলে গাছের শেকড় হয়, মানুষের শেকড় আসলে কি, মানুষের শেকড় জন্মভূমি, মানুষের শেকড় মা, মানুষের শেকড় তার সংস্কৃতি, যেই ভাষা, যে অনুভূতিগুলোর মধ্যে দিয়ে আমরা বড় হই, আমাদের স্মৃতি, সেগুলো হচ্ছে আমাদের শেকড়। তো এই সব কিছু ফেলে যখন মানুষটা দূরে যায়, সে কিভাবে অনুভব করে দেশটাকে। এখানে আমরা একজন অভিবাসীর কে আশ্রয় করেছি গল্পটা বলবার জন্য। একজন অভিবাসী 12 বছর পর দেশে ফিরে আসে, 8 বছর তার সন্তানকে নিয়ে। তো আমাদের সবার পরিবার থেকেই তো কেউ না কেউ দেশের বাইরে থাকেন, এটা মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে, এক্সপেট ওয়ার্কার হিসেবে যাক বা পার্মানেন্টলি মাইগ্রেশন হোক, এই মানুষগুলো দেশটাকে কিভাবে অনুভব করেন। হ্যাঁ, এবং তারা তাদের সন্তান তার দেশকে কিভাবে চায়। কারণ দিন শেষে আমরা গত কয়েক বছরে আমরা দেখি ট্রাম্পের শাসন আমলে এসে মাইগ্রেশন, ইমিগ্রেন্ট শব্দটা প্রায় স্টিগমাটাইজ হয়ে গেছে একটা আমেরিকার মতো বা কানাডার মতো দেশগুলোতে। তো এই সময়টাতে এসে ইমিগ্রেন্টরা কী অনুভব করছেন, কারণ দিন শেষে ওখানে তার পরিচিতি হচ্ছে সাউথ এশিয়ান হিসেবে, তার এথনিসিটি হচ্ছে তার পরিচিতি। তো যারা প্রবাসী তারা শেকড়কে কীভাবে, দেশটাকে কীভাবে দেখেন, তার সন্তান দেশটাকে কীভাবে দেখুক তারা চায়। তো এখানে একজন অভিবাসী 12 বছর পর তার 8 বছরের সন্তানকে বাংলাদেশে নিয়ে আসে, তার শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে, তার জন্মভূমির সঙ্গে পরিচয় করিয়ে দিতে, এবং তার চোখ দিয়ে, তার এই ভ্রমণকালীন সময়টাতে তার চোখ দিয়ে আমরা বর্তমানের বাংলাদেশটাকে দেখবার চেষ্টা করি, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থাকে দেখবার চেষ্টা করি, এবং একটা পরিবারের আবহে আসলে এই সময়ের দেশটাকে দেখার চেষ্টা ছিল আসলে শেকড়। রিপোর্ট ভাই, আমি যদি আপনার কাছে ফিরি, যে কেন আসলে এই গল্পটা মানুষ দেখবে, এটা কেন আমি আসলে আকর্ষণ বোধ করব, এটার কারণ কি প্রসন্ন রহমান যেটি বললেন এটি, নাকি আসলে আপনি বাড়িটা কিনতে চান সেই কারণে? না, প্রসন্দা যে কথাগুলো বললো আমি একদমই একমত। শেকড়ের টান তো আমাদের সবার আছে, আমাদের রুটের গল্প আছে, আমাদের ফেলে আসা অনেক স্মৃতি আছে। সো এই স্মৃতি হাতড়ে বেড়াই কিন্তু আমরা সবসময়, হয়তো আমাদের বাস্তবতার জীবন নিয়ে বা আমাদের কাজকর্ম নিয়ে আমরা অনেক ব্যস্ত থাকি, কিন্তু আমরা শেষ পর্যন্ত কিন্তু আমরা কিন্তু সেই শেকড়ের টানে যাই, কিন্তু হ্যাঁ, আমাদের যে রুটটা সেখানে কিন্তু আমরা যাই। সবারই কিন্তু শেকড়ের টানটা আছে, এই শেকড়ের টানটা আছে বলেই আমার মনে হয় সে শেকড়ের প্রতি যে কি বলে ভালোবাসাটা আছে, এই সব কিছু মিলিয়ে সবাই শেকড়টা দেখবে আমার মনে হয়, বা দেখেছে। নিশ্চয়ই। ইভা, একটু আপনার কাছে ফিরতে চাই, কেমন ফিডব্যাক পাচ্ছেন? আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছেন। আপনার ক্ষেত্রে আপনি যেহেতু কাজ করেছেন ব্যাপারটার সাথে, আপনার অনুভূতিটা দুটা। একটা হচ্ছে যে আপনার পারিপার্শ্বিক মানুষগুলো একরকম অনুভূতি জানাচ্ছে, সেটা সমালোচনামূলক হইতে পারে, এইটা হয় না, এইটা হয় না, এইটা আরও ভালো হওয়া উচিত ছিল, এটা কী হয়েছে, কিচ্ছু হয় নাই। আবার ধরেন সোশ্যাল মিডিয়াতে কেউ এসে খুবই অ্যাপ্রিসিয়েট করছে, আবার মানে সামাজিকভাবে খুব কেউ বলছে যে না, এটা দুর্দান্ত কাজ হচ্ছে। কেমন ধরনের ফিডব্যাক আপনি আসলে পাচ্ছেন? পজিটিভ ফিডব্যাকই পাচ্ছি। আমার চরিত্রটার নাম ছিল বকুল। বকুল খুবই একটা লাইট ক্যারেক্টার। বকুলের কোনো চিন্তা ভাবনা নেই, এত জটিলতা নেই বকুলের মধ্যে। তো শেকড় সিনেমায় যত আপনার ক্রিটিক্যাল জিনিসপত্র আছে সেগুলো বাদ দিয়ে বকুল যখন স্ক্রিনে আসছে তখন বকুল দর্শকদের জন্য একটা রিলিফ। সো আমি যতদূর দর্শকদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি, তারা আনন্দ পেয়েছে ক্যারেক্টারটা দেখে। আনন্দটা আসলে আয়েশা খানের কাছে কেমন? আয়েশা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি সেমিন বলছি।
আমি শুনতে পাচ্ছি। সো আমি আয়েশা আপনার কাছে যখন আমি বলছিলাম একটা দুর্দান্ত ছবির কথা, আপনি যেই ছবিটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এত ভালো লেগেছে, সেই ছবিটা তো একটা নিশ্চয়ই একটা বার্তা দেয়, কিন্তু আপনার কাছে ফিডব্যাকগুলো আসলে কেমনভাবে আসছে? আপনার কাছের মানুষরা কি বলছেন, দূরের মানুষরা কি বলছেন, আমাদের মতো যারা অনেক দূরের সোশ্যাল মিডিয়াতে যারা থাকি, এক্সিস্ট করি আসলে? প্রথম কথা, যারা দেখেছেন তারা খুব প্রশংসা করেছেন, পুরো সিনেমাটার তো করেছেন, এবং খুব অদ্ভুত ভাবে আমাদের প্রিমিয়ার শোতে নারী দর্শক যারা ছিলেন তাদের মধ্যে থেকে কয়েকজন ফাল্গুনির যে লুক, সেই লুকের প্রশংসা করছিলেন। ফাল্গুনিকে কিন্তু একদমই সাধারণভাবে দেখানো হয়েছে, কোনো চাকচিক্য তার মধ্যে নেই, তার মধ্যে তার জীবনযাপন খুবই সাধারণ, কারণ তার লাইফটাতে একটা ট্র্যাজিক ইনসিডেন্ট আছে, তার অনেক না পাওয়া আছে, অনেক চাপা কষ্ট আছে তার মধ্যে। তারপরও যে তার মধ্যে দর্শক স্নিগ্ধতা খুঁজে পেয়েছেন, তাকে দর্শকরা ভালোবেসেছেন, তার জন্য ফাল্গুনির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আয়েশা, আপনি যেমনভাবে বলছিলেন, আসলেই আমি যতটুকু দেখেছি তার মধ্যে অনেক স্নিগ্ধ লাগছিল, বাট এটা কি মানে হিংস্র হয় না? যে আমরা দেখি যে যখন সিনেমা হয় নায়করা কিংবা নায়িকারা মারামারি করে কিংবা অনেক এই নাচানাচিও করে, আপনি এটা কোনো কিছু দেখলাম না কেন? তাহলে এটা সিনেমা কেমন করে হলো? এইটার আসলে সব থেকে ভালো উত্তর দিতে পারবেন প্রসূন ভাইয়া, কারণ উনি তো চিত্রনাট্যকার আমাদের। উনি এভাবে লেখেনি ফাল্গুনিকে, উনি ফাল্গুনিকে চেয়েছেন খুবই শান্ত ভাবে, কারণ ফাল্গুনি হচ্ছেন একজন ধ্রুপদী সঙ্গীত শিল্পী। তো তার মধ্যে অস্থিরতা নেই কোনো, তার মধ্যে চঞ্চলতা নেই। নদী যেমন শান্তভাবে প্রবাহমান, ফাল্গুনিও ঠিক তাই, শান্তভাবে প্রবাহমান নদীর মতো। ও পদ্মার মতন রাক্ষসী হয় না কখনো, ও কখনো হিংস্র হতে জানে না। তবে হ্যাঁ, ওর একটা বড় দুর্বলতার জায়গা হচ্ছে ও খুব বেশি প্রকাশ করতে পারে না, ও যা চায়, ওর আকাঙ্ক্ষাগুলো ও প্রকাশ করতে পারে না, ও নিজের মধ্যে সেটা চাপিয়ে রাখে। তার জন্য হয়তোবা ওকে ফাইট করতে দেখা যায়নি, ওকে নাচ করতে একটু দেখা গিয়েছে, অল্প একটু, খুব বেশি না। তবে গান গেতে শুনতে পারবেন মানুষ। এই গানটা কি সত্যি সত্যি ছিল? আপনি গিয়েছেন? হ্যাঁ, এটা একটু, এটা প্রসূন ভাই বলেছিলেন যে উনি আমার কণ্ঠটা, আসলে ফাল্গুনী চরিত্রের কণ্ঠটা দিয়েছেন নন্দিতা আপু। তো ভাইয়া বলেছিলেন যে নন্দিতা আপুকে দিয়ে গাইয়ে নিবেন, কিন্তু কেন জানি এডিট প্যানেলে যাওয়ার পর ভাইয়া না সেটা চেঞ্জ করেন নাই। প্রসূন ভাই আজকে উত্তরটা দিয়ে দেন আমাকে, কেন আপনি চেঞ্জ করেন নাই বলেন তো? আয়েশা, আমরা একটু প্রসূন ভাইয়ের কাছে যাওয়ার আগে আমাদের সবার রিকোয়েস্ট হচ্ছে যে আপনি যদি একটু গেয়ে শোনাতেন আরেকবার। এই ভুল আমি করবই না। আমার বিশ্বাস আছে আমার এডিটরের উপর, আমাদের যে ব্যাকগ্রাউন্ড করেছেন রোকন ইমন ভাইয়ার উপর, যে তারা খুব সুন্দরভাবে এডিট করে আমার গলাটাকে ঠিকঠাক পর্যায়ে নিয়ে গিয়েছে। এখন এই বেসুরো গলায় গেয়ে আমরা অটোটিউন ইউজ করিনি। আমি আমার দর্শকপ্রিয়তা হারাতে চাই না। আপনি গাইলে নাইম ভাই শুনতে আমার মনে হয় পাবেন। এই রিকোয়েস্ট আমরা নাইম ভাইকে করতে পারি, কারণ নাইম ভাইয়ার গানের গলা ভীষণ শ্রুতিমধুর। সেটা তো বলার অপেক্ষা রাখে না, আমি তো এই কারণেও মানুষটাকে বেশি পছন্দ করি, কিন্তু নাইম ভাই তো প্রশ্নটা করতে হবে যে ওপাশ থেকে কে গান গায়। আমার ধারণা নাইম ভাই একটা রিকোয়েস্ট করলে সম্ভবত আয়েশা আপা আপনি একটু গাইতে পারেন, রাইট? রিকোয়েস্ট আমি কি করব, সেটা হচ্ছে দর্শক তো দেখেই ফেলেছে যে আয়েশা গাইতেই পারে, তো আর নতুন করে রিকোয়েস্ট করার কিছু নেই। তবে খুব সুন্দর একটি লিরিক্যাল সং হচ্ছে কিছু কথা হয় না, হয়নি বলা কখনোই। এই গানটা খুব সুন্দর, মানে এটা আমি বলবো যে এই গানটি আসলে আয়েশা আপনার ক্যারিয়ারের সাথে এটা থেকে যাবে। এক্স্যাক্টলি, একদমই তাই। এই গানটা থেকে যাবে, কারণ ইট ওয়াজ সো মিনিংফুল। এন্ড যেটা রেজা ভাই বলছিলেন যে আমাদের এই গল্পে নাচ নেই, ফাইট নেই, মানুষ তাহলে আসলে সিনেমা কেন দেখবে? সিনেমা তো আসলে সত্যি কথা বলতে গেলে আমাদের মানুষের গল্পই বলে, আমাদের মানে পরিস্থিতির গল্প বলে, সবকিছুর গল্প বলে হচ্ছে সিনেমা। তো সিনেমাতে এই আমাদের শেকড় সিনেমাতে কিছু অ্যাচিভমেন্টের গল্প আছে। অ্যাচিভমেন্ট হচ্ছে যেটা থেকে এই কেন অ্যাচিভমেন্ট বললাম, এই গানের লাইনটি থেকে যে কিছু কথা হয় না বলা কখনোই,
এই কথাটুকু বলতে পারার যে অ্যাচিভমেন্টটা, সেটা কিন্তু সব মানুষের এই সাহসটাও থাকে না, যে আমার কিছু কথা আছে সেগুলো আমি আসলে বলতে পারি না কিংবা বলতে পারিনি। তো কিছু অনুভূতি আছে যেটা আমরা এই চরিত্রের মাধ্যমে দেখব, এবং প্রতিটি চরিত্রের কাছ থেকেই বেশ কিছু কথা আমরা শুনতে পারবো, যে কথাগুলো হয়তো কখনোই বলা হয়নি। তাই নাইম ভাই, মনে আপনি করি কি একবার একটু শেকড় try একটি করবেন? আপনি অ্যাচিভমেন্টের অথবা আয়েশা, গল্প, আমরা একটা যে শেষ request করছি। প্রত্যেকে জায়গা থেকে উপস্থাপন করছে। নাইম ভাই, আপনি কি একবার ট্রাই করবেন নাকি গানটা গাওয়ার জন্য? নাইমের কণ্ঠ Yes, কিন্তু yes. নাইমের পয়েন্ট অফ ভিউ থেকে আরেকটা গান আছে। নাকি আমরা যৌথ প্রযোজনা হ্যাঁ, দেখতে পারি একটি, হ্যাঁ, নাইম ভাই এবং আয়েশা আপু একসাথে, দুইজন বাংলাদেশ এবং না, ইউএসএ একসাথে। দ্বিতীয় লাইনটা খালি আমি জাস্ট আবার একটু মনে করতে চাই, তাহলে হয়তো আমি কি হেল্প করব? নাইম হেল্প করব আমি একটু। শিওর। আয়েশার আপনি যেটা বলছিলেন যে আয়েশার অনেক ধীরস্থির, ওর এই স্থিরতার ব্যাপারটা একটা গানের মধ্যে দিয়ে প্রকাশ পায়, এবং ওদের মধ্যে একটা লাভ স্টোরি, যে অব্যক্ত ভালোবাসার ব্যাপারও আছে। এদের লাভ ইন্টারেস্ট ছোটবেলা থেকে, কিন্তু ফাইনালি ওর যখন বিয়ে ঠিক হয় তখন নাইম দেশের বাইরে চলে যায়। তো ফেরার পরে এরা দুজনকে ভালোবাসে, কিন্তু কোনোদিন বলে না, উচ্চারণ করে। তো ওই গানের দুটো লাইন আছে, হাত ছুঁয়ে বুকের কাঁপন কতটা আর বোঝানো যায়, কি করে ভাষায় বলি চোখ দিয়ে যা জেনেছি। তো প্রথম লাইন দুটো হচ্ছে, কিছু কথা হয় না বলা কখনোই, কিছু কথা হয় না জানাও কখনোই, সামথিং ইজ অলওয়েজ রিমেইন আনটোল্ড। সো আমরা কি আর ট্রাই করব নাইম, আয়েশা একবার, আপনি অথবা নাইম ভাই? কিছু নাইম ভাইয়া, নাইম কথা ভাইয়া। হয় না বলা কখনোই, কিছু কথা হয় না এত সুন্দর করে গিয়েছেন উনি, আমি আমাদের আচ্ছা, নাইমের উল্টাপাল্টা পয়েন্ট অফ হয়ে ভিউ থেকে যাচ্ছে। কিন্তু আরেকটা গান, নাইম আপনারটা কি ট্রাই করবেন? আমি কোনো শীতের পাখি নই, আমি কোনো আগন্তুক নই। না, এখন আমার জন্য খুব সকালবেলা। ঠিক আছে, আমাদের সকালবেলা না হলেও রাতের বেলা আপনারা থাকুন, আমরা আবার ফিরবো আপনাদের সাথে, এবং আয়েশা সম্ভবত আমাদের কাছ থেকে বিদায় নেবে। আয়েশা, আপনি ভালো থাকুন, এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল। পরবর্তীতে নিশ্চয়ই আবার অন্য কোনো অনেক আয়োজনে অনেক দেখা হবে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ রেজা ভাইয়া, এবং আমার শেকড় টিমের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। অ্যান্ড উই আর গোয়িং টু মিস ইউ এগেইন নাইম ভাইয়া। We are online, so not a problem. ওকে, ধন্যবাদ আয়েশা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা যারা আছেন যাবেন না আমাদের সাথে, এখন একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। এই গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে একটা বিরতি নিতে হবে। ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন আর ইউ ফেমাসের আয়োজন এক ঝাঁক গুণী মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন, দেশে তো বটেই, দেশের বাইরে থেকেও যুক্ত রয়েছেন আমাদের সাথে গুণী মানুষের সেই দল। তবে আমি এই মুহূর্তে প্রসন্ন রহমান আপনার কাছে ফিরতে চাই। আমি আজকে যখন কথা বলছি ঠিক এই সময়টা হচ্ছে 9টা বেজে 33 মিনিট, ঠিক প্রায় আড়াই ঘন্টার কম সময়, মানে 2 ঘন্টা 27 মিনিট বাকি আছে তারিখটা 13 আগস্ট হতে। সো আমি যখন 13 আগস্টের কথা বলি, এটা আমার জন্য বা আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য 8 আগস্ট এই তারিখটা খুবই বিশেষ। আমি যে মানুষটার নাম বলছি, তারেক মাসুদের নামটি বলছি, এবং 13ই আগস্ট আসলে তার জন্য তার প্রয়াণ দিবস হিসেবে সেটি আসলে অন্য একটা স্মরণীয় নাম। আপনি তার সাথে দীর্ঘ সময় কাজ করেছেন। তার অনুপস্থিতি, তার যে আসলে উপস্থিত থাকা, সেটি তিনি আসলে গল্পের মাধ্যমে, চিত্রায়নের মাধ্যমে, টেলিস্কোপে বলতেন, মানে ক্যামেরার মাধ্যমেই বলতেন, গল্পটাই আসলে বলতেন, অনন্য, অসাধারণ, এত 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 সাধারণভাবে বলতেন। মিস করেন তাকে? আমি আজকে বলছি, যদিও আমরা শেকড় নিয়ে কথা বলছি, কিন্তু আমি তারিখ হিসেবে যেহেতু এটি পড়ে গিয়েছে, আমি সেই জন্য একটু প্রসঙ্গটা টানলাম, এবং আপনার সাথে তার সাথে যেহেতু একটি নিবিড় সম্পর্ক ছিল। হ্যাঁ, আগামীকাল 13 আগস্ট, দেখতে দেখতে 15 বছর চলে গেল। তারেক ভাই নেই আমাদের মাঝে। 2011 পরে, রাইট। আমরা মিস করি তারেক ভাই। বিশু ভাইকে হারিয়ে ফেলা তো শুধু আসলে একজন মানুষের চলে যাওয়া নয়, একজন নির্মাতার চলে যাওয়া নয়, রাষ্ট্রীয় ক্ষতি। এটা একটা রাষ্ট্রীয় ক্ষতি। একজন মানুষ যখন তার শিক্ষা, মেধা, ম্যাচিউরিটি, পারফেকশন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, তার কাছ থেকে সবচেয়ে বেস্ট পাওয়ার সময় যখন আসে, ঠিক সেই সময়টাতে আমরা তাকে হারিয়ে ফেলি। সো আপনি জানেন যে মাটির ময়নার প্রিকুয়েল নির্মাণের ছিল কাগজের ফুল। সো ওনার স্বপ্ন ছিল অ্যাকচুয়ালি সত্যজিতের উপর ট্রিলজি সমমানের একটা ট্রিলজি নির্মাণ করবার, মাটির ময়নার প্রিকুয়েল, পরে সিকুয়েল হতো। তো আমরা সেটা থেকে বঞ্চিত হয়েছি। আর যদি দিবস হিসেবে ধরেন 13ই আগস্ট, সো একজন সৃজনশীল মানুষের জীবন তো আসলে উদযাপনের বিষয়, আমরা শোক করি না।
তারেক ভাই নিজে কখনো কোনো শোক দিবসে অ্যাটেন্ড করতেন না, তবে উনি একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিলেন, উনি ওনার কাছ থেকে শোনা যেটা, শিল্পী সুলতানের মারা যাওয়ার পরে উনি আমেরিকায় ছিলেন, উনি একটা স্মরণ আয়োজন করেছিলেন। তো আমরা তার জীবনটাকে আমরা সেলিব্রেট করি, হ্যাঁ, আমরা জানি না আমরা আগামীকাল বেঁচে থাকবো কিনা, এটা প্রত্যেকের। তারেক ভাইকে হারিয়ে ফেলা, দুর্ঘটনায় হারিয়ে ফেলা, এটা কষ্টের, কিন্তু তার মৃত্যু দিবসটাকে আমরা অন্যভাবে উদযাপন করি, সড়ক দুর্ঘটনা সচেতনতা দিবস হিসেবে। যেহেতু আমরা তাকে মহাসড়কে হারিয়ে ফেলেছি, আপনি যদি দেখেন যে আমরা জহির রায়হান হারিয়ে গেছেন, হ্যাঁ, জহির রায়হানের মৃত্যু দিবসকে কিন্তু মৃত্যু দিবস বলা হয় না, অন্তর্ধান দিবস বলা হয়, কারণ উনি তার বড় ভাইকে শহীদুল্লাহ কাইসারকে খুঁজতে গিয়ে আর ফিরে আসেন। আমরা জানি ওনাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু আমরা বলি অন্তর্ধান দিবস। আলমগীর কবির মারা গেছেন এই আরিচা সড়কে, সেই আরিচা ফেরিঘাটে, এবং সেই একই সড়কে তারেক মাসুদকে আমরা হারিয়েছি। তো এই জহির রায়হান, আলমগীর কবির, তারেক মাসুদ, তিনজন ট্রাজিক ট্রিলজি বলা হয় তিনজনের হারিয়ে ফেলাকে আর কি। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে যে গাড়িটা দুর্ঘটনায় পরে, সেই গাড়িটা আপনি টিএসসির সড়ক দ্বীপে এটি, হ্যাঁ, স্মৃতি স্থাপনা হিসেবে রাখা হয়েছে ভাস্কর্য। ঢালিয়াল শিল্পী ঢালিয়াল বমন করেছেন, ঢালি ভাই উনিও সেই গাড়িতে ছিলেন, আপনি জানেন। তো আমরা ওই দিনটাকে উদযাপন করি সড়ক দুর্ঘটনা সচেতনতা দিবস, এবং ওই স্থাপনাটির নামও দেওয়া হয়েছে সড়ক দুর্ঘটনা স্মৃতি স্থাপনা। তো 13ই আগস্ট এখন আমাদের কাছে আসলে এই দিনটা, আমরা সব মানুষ তো একইভাবে স্মরণ করা হয় না, সৃজনশীল মানুষকে, তারেক ভাইকে আমরা স্মরণ করি এভাবে। মহাসড়কে তো প্রতিদিন প্রাণ ঝরছে, এখনও ঝরছে। আমরা আসলে কতটা সচেতন হয়েছি, আমাদের সড়ককে কতটা নিরাপদ করতে পেরেছি, সেটি একটি বড় প্রশ্ন অবশ্যই। নিশ্চয়ই। আমরা একটু ফিরতে চাই শেকরে। রনিক রিপন ভাই, আপনি অনেক কাজ করেছেন, মানে আপনি কাজগুলো করেন। আপনার নাইম ভাইকে যেমন আমি বলি যে সাচ এ ডেডিকেটেড এবং এত হাম্বল একটা মানুষ, এবং যারা অভিনয় শিল্পী এরকমভাবেও হয়। রনক রিপন ভাই অনেক পরিশ্রমী এবং কাজের প্রতি এত ফোকাসড, এবং মানে কাজটা করতে হবে, মানে একটা মাথা পাগল মানুষ থাকে না। একটু আগে আমরা যেমন তারেক মাসুদের কথা বললাম, তিনি তার একটা জনরা ক্রিয়েট করেছিলেন তার মতো করে, যে আচ্ছা না, উনি একটা ফোকাস। রনক রিপন ভাই তার মতো করে এই যে ফোকাসটা ধরে রাখা কিভাবে করেন? এবং আমি কি আপনার পরিবর্তনটা এইভাবে দেখছি যে আপনি সামহাও একটা খলনায়ক হয়ে যাচ্ছেন, ব্যাপারটা তাই কি? আমি কিন্তু মানে এই কথাটা এর আগেও বলেছি, এই কথাটা আমি সবগুলো ইন্টারভিউতেও বলি, কিন্তু আমি কথাটা যে অভিনেতা হচ্ছে জল। আচ্ছা, তাকে যখন যে পাত্রে রাখা হবে তখন সেই পাত্রের আকার ধারণ করে ফেলবে, এবং অভিনেতাই মূলত এই চ্যালেঞ্জটা নিতে পারে। আজকে আমি জামাল করলে কালকে তো আমি কামাল করবো, তারপরের দিন আমি আহমেদ রেজা করবো, তারপরের দিন আমি প্রসন্ন রহমান করবো। সো গ্র্যাজুয়ালি একজন অভিনেতা সেই চ্যালেঞ্জটা নেয়। আমি যেহেতু কাজটা করছি, আমি যেহেতু আর ব্যাংকার না বা হার্ট স্পেশালিস্ট না বা হোয়াট এভার চাইল্ড স্পেশালিস্ট না, সো যেহেতু আমি অভিনয় করতে গেলে আমার ওই ক্যারেক্টারটা হয়ে ওঠা এবং সেই ক্যারেক্টারটা নিয়ে যে জার্নিটা করা উচিত, সেই চ্যালেঞ্জটা আমি নেই। করতে করতে ওই যে আমাকে পথ চিনিয়ে দিচ্ছে। আসলে আমি কাজটা করে যাবো, চ্যালেঞ্জটা নিতে পছন্দ করি আমি। কি যে অঙ্কটা বললেন, আপনাকে পথ চিনিয়ে দিচ্ছে। এবং আপনি যেখান থেকে বলছিলেন যে ব্যাংকার না, আমি সেখান থেকে আসলে পয়েন্টটা ধরে আমি যদি একটু বলতে চাই যে এই ব্যাংকার না শব্দটার সাথে মানে আপনার খুব প্রচলন, তাই না? অর্থনীতি এবং সমীকরণ, হিসেব নিকেশ, এর মধ্যে থেকে কেমন যেন মডেল ব্যাপারটা মানে একটা ট্যাগ লেগে গেল, এবং সেটা অভিনেত্রী, এবং সেটা সিনেমার ক্ষেত্রে, এবং সেটি নিয়ে আমরা এখন কথা বলছি। এবং সেই কথা বলার মাঠটা হচ্ছে শেকর। কেমন করে ঘটলো ঠিক সমীকরণ থেকে বড় স্ক্রিনে? শেকরের যাত্রা আমার খুব দারুণ একটা মেমোরি আছে। প্রসূন রহমানের প্রথম একটা সিনেমা সুতোপার ঠিকানা। এই সুতোপার ঠিকানা দেখার পরে আমি ডিরেক্টরকে জানিয়েছিলাম যে আমি তখনও রেগুলার কাজ করি না, কেবল হয়তো কাজ শুরু করব বা করবো এরকম একটা অবস্থা। তখন আমি ডিরেক্টরকে জানিয়েছিলাম যে আপনি যদি কখনো কাজ করেন এবং সেখানে যদি আমার একটা চরিত্র থাকে, আপনি আমাকে ডাকবেন, আমি কাজ করতে চাই। কারণ এরকম একটা ডেপথফুল সিনেমা দেখার পরে আমার মনে হয়েছে যে এই মানুষটার সঙ্গে আমি কাজ করতে চাই। এত সহজ সবকিছু ডিরেক্টরকে বললেই হয়ে যায়। আমিও তো আজকে বলবো, আমার ধারণা প্রত্যেক দর্শকও বলবে, কিন্তু সেটা কত বছর পরে কাজ করতে চাই আমরা সবাই। না, সেই ক্ষেত্রে মানে যমুনা টিভিতে আর ইউ ফেমাস বলি বা অন্যান্য যে প্রোগ্রামগুলো আহমেদ রেজা করে, যমুনা টিভি মিস করবে। না, আমি যেমন ইভা যেমন করে বলছিল যে বললো হয়ে গেছে, ব্যাপারটা এত সহজ। এর সঙ্গে একটা
একটা শৈল্পিক যোগাযোগ, একটা হচ্ছে যে আমি 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 যে ধরনের গল্প নিয়ে কাজ করি, যে ধরনের চলচ্চিত্র আমি নির্মাণ করছি বা করতে চাই, তখন আমি যখন চরিত্রগুলো দেখি, লিখবার সময় দেখি, তখন আমি আসলে এই দিকটাতেই খুঁজি, টেলিভিশন মঞ্চের মানুষগুলোকেই দেখি, এবং যারা খুব জীবনের কাছাকাছি, এবং ইভা খুব ভালো কাজ করছিল, হ্যাঁ কাজ করছিল। এরপরে হচ্ছে যে ইভা কিন্তু যোগাযোগ করেছে অনেক আগে, সেটা ঘটেছে 10 বছর পরে এসে ঘটেছে। তো এর মধ্যে আরো 3টা চলচ্চিত্র হয়েছে, কিন্তু আমি অনেকেই যোগাযোগ করেন। সত্যি কথা বলতে আমি কাউকেই বলি না যে আপনি না, কাকে কোন জায়গায় মানাবে আমি জানি না, ও কাকে কোন জায়গায় দেখা যায়, এবং ও এত ভালো করেছে চরিত্রটা। তো আমি বলি বকুল, মিষ্টি বকুল, হুমায়ুন আজাদের একটা কবিতা আছে না, ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো। সো এই বকুল হচ্ছে সেই মিষ্টি বকুল, এবং ছবিতে তার চরিত্রটি সেই রকম মিষ্টি। আমি যতটা সহজ করে বললাম, কিন্তু আপনি আমাকে যেটা শোনালেন যে এই জার্নিটা আসলে 10 বছরের, এবং 10 বছর ধরে অপেক্ষা করে যাওয়া আসলে তাই, ইটস কোয়াইট টাফ। কিন্তু আমরা জানি না আসলে একটা ছোট্ট জীবনে 10 বছর আসলে অনেক সময়, অনেক সময়, কিন্তু ঠিক ঘটনাটি ঠিক সময়ে ঘটবার জন্য এই অপেক্ষাটুকু হয়তো কখনো কখনো হয়তো কখনো কখনো দরকার। আপনি যেই কথাগুলো বলছিলেন তার মধ্যে থেকে দুটি শব্দ আমি নিতে চাই, এবং দুটি শব্দ নিয়ে আসলে নাইম ভাই আপনাকে প্রশ্নটি করতে চাই। দুটি শব্দ হচ্ছে জীবনের কাছাকাছি। প্রসন্ন রহমান এই কথাটি বলেছেন যে জীবনের কাছাকাছি। আপনার কাছে, আর আপনার জীবনের কাছাকাছি থাকে একটা মানুষ, সেই মানুষটি অনেক গুণী মানুষ, এবং আপনি যে কাজটি করেছেন আমি তো আপনার কাজের নানা রকম ফ্যান, এবং আমি আপনার ডেডিকেশনটা দেখি, আপনার যে সৎ মনোভাব কাজ করবার প্রতি, কাজটাকে ভালো করবার প্রতি, সেটি আমার কাছে মনে হয় কোনো না কোনোভাবে দৃশ্যমান হয়। এই কাজটা করবার পরে আপনার জীবনের কাছাকাছি থাকা মানুষটা কি ধরনের মূল্যায়ন করেছেন? তিনি তো আসলে একটা আলাদা, একটা অন্য দৃষ্টিকোণ থেকে দেখেন। সুন্দর একটি প্রশ্ন আমার জন্যে, ধন্যবাদ রেজা ভাই। সেটা হচ্ছে, আমি যদি আমার খুব কাছের মানুষটাকে না বলে এটা বলি যে একজন প্রকৃত শিল্পী নাদিয়া আহমেদ, রাইট, তার জায়গা থেকে নাদিয়া যেদিন প্রথম ট্রেলারটা দেখলো, সে দেখে আমায় বলল যে তোমার ছবিটা ভালো হবে অনেক। আমি বললাম কেন? বলল যে গল্পটা খুব সহজ, আর সহজ গল্প মানুষ পছন্দ করে, আর সহজ গল্পই বানানো সবচেয়ে কঠিন। আসলেই তাই, সহজভাবে বলতে পারাটা খুব কঠিন। আর আমার দেখে মনে হচ্ছিল যে জিনিসটা পরিষ্কার, প্রতিটি চরিত্র কে দেখে মনে হচ্ছে যে কোন একটা কিছু একটা আছে, যেটা ওই যে সুতোয় গাঁথা আর কি, যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাস হচ্ছে, সেই কথাটি আবার ধরে আরেকজন কথা বলছে। ও নাদিয়া এভাবে আমাকে এক্সপ্লেন করলো জিনিসটা, দেখলাম যে ট্রেলার আর কতক্ষণেরই বা হয়, খুব অল্প সময়ের জন্য হয়, কিন্তু সেটা দেখে তার কাছে তার মতো করে কনসেপ্টটা ক্লিয়ার, এবং সে আমাকে বলেছে তোমার ছবিটা বেশ ভালো হবে। এবং আরেকটা খুবই বড় ব্যাপার, যেটা প্রসূন ভাই আসলে চালটা চেলেছেন, সেটা হচ্ছে যে নারী যেটা বলে যে সবচেয়ে বড় বিষয় যে এই ছবিটা, সেটা হচ্ছে যে এটা একটা খুবই ইউনিভার্সাল একটা স্টোরি। এটা বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য এই গল্পটা কানেক্ট করবে, কারণ প্রত্যেকের তো রুট আছে, প্রত্যেকেরই শেকড় আছে। তো এটা ইউনিভার্সাল একটা স্টোরি, যেটা সবার জন্য আসলে কমিউনিকেট করবে, কারণ সে যে কোনো দেশেরই হোক, অন্য ভাষাভাষীর হোক না কেন, তার জন্য সুবিধা, সেও আসলে এটা বুঝতে পারবে। যে কোনো প্রসন্ন আমাদেরকে বলছিলেন যে আমাদের এই ছবিটা আরো কয়েকটি ভাষায় আসলে ডাব করা হয়েছে, যেটা বিভিন্ন দেশে যাবে। তো নাদিয়ার খুবই পছন্দ হয়েছে আর কি দেখে, আর বিশেষ করে আয়েশার যে গানটা, সেই গানটা সে খুব পছন্দ করেছে। বাহ, ধন্যবাদ নাইম ভাই। আপনি থাকুন, আমরা আপনার কাছ থেকে শুনবো আরো একবার, এবং আপনারাও থাকুন, কোথাও যাবেন না, এবং আরো একসাথে দর্শক আপনারাও থাকুন, কোথাও যাবেন না, আমরা ফিরছি একটু পরেই। স্বাগত আরো একবার, দেখছেন আরই ফেমাসের আয়োজন। একজন গুণী মানুষ আছে, আমার হাতে খুব বেশি সময় নেই, গুণগানের 6 মিনিটে অনেকগুলো প্রশ্ন করতে হবে। প্রসন্দা, আমি যখন এই কাজটা দেখছিলাম, আমি একটা অবাক ব্যাপার লাগলো, এত সুন্দর জায়গা, এটা কোথায়? বাংলাদেশের বাইরে? আমরা ইন্টেরিয়র যেটা বাড়িতে দেখানো হয়েছে, আমাদের পাশাপাশি দুটো বাড়ি প্রয়োজন ছিল,
এই দুটো বাড়ি গাজীপুরে। ও, আমরা কিছুটা বাংলাদেশি, কিছুটা right? তৈরি পেয়েছি আর কিছুটা তৈরি করে নেওয়া হয়েছে। আচ্ছা। আর আউটডোরটা করেছি আমরা রাজশাহী শহরে। আর যেহেতু দেশের বাইরে থেকে এসছে মেয়েটা, ওকে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে হেরিটেজের সাথে একটু পরিচয় করে দিতে আমরা ওকে কুষ্টিয়া নিয়ে যাই। আমরা এই প্রথম কোনো চলচ্চিত্রে আমরা রবীন্দ্রনাথের বাড়ি দেখি, শিলাইদহের হ্যাঁ। লালনের আখড়াটা দেখি, পুকুরটা আশ্রমটা কই দেখি। ছিল? পুকুরটা রবীন্দ্রনাথের বাড়ির পেছনে, ও। যেখানে বসে উনি অনেক গান কবিতা লিখেছেন, সেই পুকুর। আমি তো মানে ভাবলাম যে এত সুন্দর জায়গা, অনেক টাকা পয়সা করে খরচ করে মনে হয় আপনার দেশের বাড়ি চলে গেছে। বাংলাদেশে অনেক সুন্দর জায়গা আছে যেগুলো Exactly. ছবিতে আপনি শুনলে অবাক হবেন। এটা তো রবীন্দ্রনাথের ছোট গল্পের এমন কোনো গল্প বোধহয় বাকি নাই যেটা টেলিভিশনে নাটক হিসেবে দেখানো হয়। কিন্তু সেগুলো তো রবীন্দ্রনাথের বেঁচে থাকবার সময়ের গল্প, আরো আগের গল্প, পিরিয়ডিক। কিন্তু এই সময়ে রবীন্দ্রনাথের কোনো বাড়ি কোনো চলচ্চিত্রে কোনো দিন, এমনকি কোনো নাটকেও শ্যুট করতে যায়নি। আমরা যখন প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে শ্যুটের পারমিশনের জন্য গেছিলাম, তারা তখন বলছিল যে এই প্রথম কেউ পারমিশনের জন্য এসছে শুটিংয়ের জন্য এখানে। বা লালনের আখড়ার কথাও যদি বলেন, প্রথম কোনো চলচ্চিত্র দেখবো আমরা এই ছবিতে দেখছি, কারণ লালন নিয়ে দুটো চলচ্চিত্র হয়েছে, দুটোই তো লালনের বেঁচে থাকবার সময়। বর্তমানের লালনের আখড়া, এটি যে একটা হেরিটেজ, এটি জানা হয়নি, দেখা হয়নি কখনো। আমরা যেহেতু একদম শেষ দিকে রয়েছি, রণকৃপণ ভাই, আমার কাছে মনে হয় আমি শেষবারের মনে হয় প্রশ্ন করছি যে আমরা আসলে একটা কথা বলতে চাই আমাদের এই আয়োজন থেকে, যেমন প্রসন্ন রহমান বললেন যে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান রয়েছেন, জায়গাগুলো রয়েছেন, আমরা আসলে সেগুলো ব্যবহার করতে পারি না। এবং আরও একটা বিষয় হচ্ছে যে আমাদের যে কাজগুলো সেগুলোর মূল্যায়ন অনেকটা সময় ঠিকভাবে করা হয় না, যেমন শেখরের কথা কিংবা এই যে স্থানগুলো। সো সেই বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশের মলাটে এই সমস্ত কাজ এবং জায়গাগুলো ভালো রাখার জন্য কি করতে হবে দর্শকদের? আমার কাছে যেটা মনে হয় যে ধরেন আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার মতো তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বা আমরা যদি বলি কাজ রয়েছে। ঐতিহাসিক তাড়াতাড়ি, হ্যাঁ, জায়গা রয়েছে, কাজ রয়েছে। আমার কাছে মনে হয় যে আমরা পরিশ্রম করে বিভিন্ন কাজগুলো করে থাকি। সো ওই কাজের জায়গা থেকে সবার একটু মনোযোগী হওয়া উচিত যে আমাদের জায়গাগুলো যেন প্রপার জায়গাগুলো, এটার একটা ভালো একটা ইয়ে হয় আর কি, সুন্দর করে ঠিকঠাক রাখার জন্য আর কি। সো ওই চেষ্টাটা চালানো উচিত আমার মনে হয়। নিশ্চয়ই ইভা, বাংলাদেশকে ভালো রাখার যে প্রত্যয় মানুষের মধ্যে থাকা উচিত, সেটি আসলে কিভাবে, সেটি বাংলাদেশের মলাটে, বাংলাদেশের কাজে, আপনাদের চলচ্চিত্রে, আপনাদের কাজে? আমাদের চলচ্চিত্রকে আসলে হলে গিয়ে সিনেমা দেখে বাঁচিয়ে রাখতে হবে, আর আমাদের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলোর পরিচর্যা করতে হবে, আমাদের নাগরিক হিসেবে সচেতন হতে হবে। এভাবে আমরা বাংলাদেশকে ভালো রাখতে পারবো। একদম, নাগরিক হিসেবে আসলে সচেতন থাকতে হবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হবে, সেটা হোক দেশে কিংবা দেশের বাইরে। অনেক হাজার হাজার মাইল দূরে থাকা আমাদের সাথে যুক্ত হওয়া এফএস নাইম ভাই, আপনার কাছে একটি প্রশ্ন, আমার শেষবারের মতো আপনার এই প্রশ্নটি, সেটি হচ্ছে যে এই বাংলাদেশকে ভালো রাখার জন্য আসলে যে আমরা যে এতক্ষণ কথা বলছিলাম, সুন্দর দর্শনীয় স্থান রয়েছে কিংবা আপনাদের ভালো ভালো কাজগুলো রয়েছে, এইগুলো প্রমোট করতে না অনেকটা কৃপণ হয়ে যাই আমরা, কেন জানি না, আমি জানি না কেন আপনার কাছে কি কোনো উত্তর আছে? আমার কাছে আসলে আমি উত্তর একটা ভাবেই বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা আফসোস না করি, আমরা যেটা করছি আমরা করে যাই। ওকে, ভালোটা আসলে পথ খুঁজে নেবে, হয়ে যাবে ভালো, সমস্যা নেই। ভালোটা মানে কাজটা করতে থাকলে সার্টিফাই একটা সময় হয়েই যাবে। ধন্যবাদ। এটা হবেই, এটা হবেই। আমাদের যেটা যার যেটা কাজ, যেমন আপনার যেটা কাজ, আমার যেটা কাজ, আমরা আমাদের কাজটা করে যাই, এটা সুন্দর জায়গায় পৌঁছে যাবে। একদমই তাই। ধন্যবাদ এফএস নাইম ভাই, যুক্ত হওয়ার জন্য। কাজটা করে যাওয়াটা কেন জরুরি? প্রশ্ন শেষবারের মতো প্রশ্ন। আমি পৃথিবীর যত দেশে গেছি, আমি এয়ারপোর্ট থেকে নেমে একটা বিলবোর্ড পেয়েছি, ভিজিট মালয়েশিয়া, ট্রুলি এশিয়া। মালয়েশিয়ার মতো একটা উন্নত দেশ, এরা এখনও বিবিসি, সিএনএনে $1 মিলিয়ন খরচ করে বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে তার দেশ ভিজিট করবার জন্য। আমাদের দেশে যখন কেউ আসে, এয়ারপোর্ট থেকে নেমে ট্যাক্সিটাও পায় না। তো ইনভেস্ট করতেই কেন আসবে? বা আমরা নিজেদের, আর চলচ্চিত্রের কথা যদি আমরা বলি, আমরা সারা পৃথিবীর চলচ্চিত্র দেখছি, আমরা কনজিউমার হয়ে বসে আছি, আমাদের চলচ্চিত্রগুলোকেও দেশের বাইরে পাঠানোর, এর একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এর একটা পৃষ্ঠপোষকতা থাকতে হবে। আন্তর্জাতিক চুক্তিগুলো যখন হয়, বিভিন্ন কালচারাল এক্সচেঞ্জের একটা ব্যাপারও থাকতে হবে। সেগুলো আমাদের শেষ করছে আমাদের এই বিষয়টা বলে, একটা হচ্ছে যে সার্বিকভাবে আমাদেরকে শুধুমাত্র এই শহরে আমরা বাস করছি, নাগরিক সুবিধা নিচ্ছি না, ইন রিটার্ন ইভাও যেটা বলে যে আমাদের নাগরিক দায়িত্বের জায়গাটুকু আমাদের পালন করতে হবে। আর একই সঙ্গে আমাদের
বেসিক যে জায়গাটুকু, হ্যাঁ, বেসিক যে জায়গাটুকু আমরা অন্যের কাছ থেকে যে সম্মান শ্রদ্ধা আশা করি, অন্যের প্রতিও আমাদের সেই সম্মান শ্রদ্ধাটুকু থাকা উচিত। ধন্যবাদ এফএস নাঈম ভাই, এত দূর থেকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আয়েশা খান যুক্ত হয়েছিলেন ইতিমধ্যে আমাদের সাথে, এবং একই সাথে স্টুডিওতে থাকা ফাতেমা তুজ-জোহরা, ইভা, প্রসূন রহমান এবং সরকার রৌনক রিপন, আপনাদের প্রত্যেককে যারা আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে ব্যয় করেছেন। দর্শক, আমরা একটা কথা দিয়ে ফিরতে চাই, সেটি হচ্ছে যে কাজটা না করে যেতে হবে, এবং কাজটা কেন করবেন? কারণ আপনি না বাংলাদেশের মালিক। এই যে আজকে রৌনক রিপন ভাই কিংবা ইভা কিংবা এফএস নাঈম কিংবা আয়েশা খান সবাই যে কাজটি করলো, এই কাজটির মালিক কিন্তু আসলে তারা না, মালিকটা হচ্ছেন আপনি। এবং যেহেতু আপনি মালিক, সেই কারণে ভালো রাখার দায়িত্ব, এগুলোর নার্সিং করার দায়িত্বটা আপনার। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আয়োজনে।